ন্যায় বিচার হলো সমস্ত নৈতিক অধিকারের ভিত্তি বলেছিলেন প্লেটো। বিচারপতি বনাম বিচারপতি বেনজির সংঘাতে সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের সমস্ত নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। ধূপগুড়িতে রাহুলের পোস্টার ছেড়ে তরজা, তৃণমূলে গরম, প্রদেশ কংগ্রেস নরম, শীর্ষ নেতৃত্ব। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা নেই, আক্রমণ ইন্ডিয়া জোটের শরিক সিপিএম এর। কালই নীতি বদল নীতিশের, কি বলছে বিহার? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, কিন্তু শুরুতেই আপনাদের সামনে রাখবো রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের যে নির্দেশ, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের ওপর স্থগিতাদেশ, সমস্ত বিচার প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ। রাজ্যের আবেদনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন সলিসিটর জেনারেল এবং সমস্ত পক্ষকে নোটিশ সর্বোচ্চ আদালতের। সোমবার ফের হবে শুনানি। দেখুন। বিচারপতি গঙ্গোপাধ্যায় বনাম বিচারপতি সেন, কলকাতা হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন সংঘাত। রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলা নিয়ে সেই সংঘাতের জেরে কলকাতা হাইকোর্টের দুই বেঞ্চে সমস্ত বিচার প্রক্রিয়ার ওপরই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ফলে স্থগিত হয়ে গেল সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশ, সেই সঙ্গে স্থগিত থাকবে দুই বেঞ্চের সমস্ত বিচার প্রক্রিয়া। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিবিআই কোনো পদক্ষেপ করতে পারবে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে বেনজির সংঘাত নিয়ে শুক্রবারই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বে গঠন করা হয় 5 সদস্যের বিশেষ বেঞ্চ। শনিবার ছুটির সকালে সুপ্রিম কোর্টে বসে সেই বেঞ্চ। এজলাসে ছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি অনিরুদ্ধ বসু ও ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে যোগ দেন বিচারপতি সূর্যকান্ত। শুনানির শুরুতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, তার মক্কেলকে যেভাবে বদনাম করা হচ্ছে তা নিয়ে তিনি কিছু বক্তব্য রাখতে চান। আদালত অনুমতি দিক। প্রধান বিচারপতি বলেন, আপনি তো এই মামলার পক্ষ নন। অভিষেক মনু সিংভি বলেন, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করেছেন, সেই আবেদনগুলি প্রত্যাহার করে নেবেন। এখানে যখন মূল মামলার শুনানি হচ্ছে তাই এখানেই কিছু বলতে চান। তখন রাজ্য সরকারি আইনজীবী কপিল সিব্বল বলেন, কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ যে রায় দিয়েছে তার বিরুদ্ধে তারা আবেদন করতে চান, কারণ তারা মনে করছেন সেই রায়ে অনেক আপত্তিজনক বিষয় রয়েছে, সেই সব আদালতে জানাতে চান। এরপর রাজ্যের আবেদনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন তুষার মেহতা। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল বলেন, নথি ও মেমো ছাড়াই মৌখিকভাবে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছে এবং সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এটা করা যায় না। 1985 সালে সুপ্রিম কোর্টের একটি নির্দেশেই আছে, কোনো নথি বা মেমো ছাড়া এভাবে স্টে অর্ডার দেওয়া যেতে পারে না। সলিসিটর জেনারেলকে প্রধান বিচারপতি বলেন, তবে ব্যতিক্রমও আছে, কিছু ক্ষেত্রে এভাবে স্টে অর্ডার দেওয়া যেতে পারে। তুষার মেহতা বলেন, হ্যাঁ করা যেতে পারে, যখন কারুর ফাঁসি হচ্ছে বা বাড়ি ভাঙা হচ্ছে সেটা আর ফিরে পাওয়া যাবে না, সেক্ষেত্রে করা যেতে পারে। কিন্তু এই মামলায় কেন করা হয়েছে তা নিয়ে কিছু বক্তব্য আছে, সেই বক্তব্য তারা আদালতের সামনে রাখতে চান। রাজ্য সরকারের আইনজীবী বলেন, হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গল বেঞ্চ যে রায় দিয়েছে তা নিয়ে তাঁদেরও কিছু বক্তব্য আছে। তখন প্রধান বিচারপতি বলেন, আজকে কোনো বিস্তারিত আলোচনা হচ্ছে না, তবে 24 ও 25 তারিখে সিঙ্গল ও ডিভিশন বেঞ্চে যেসব প্রক্রিয়া হয়েছে তা স্থগিত করা হলো। এ নিয়ে কলকাতা হাইকোর্টে আর কোনো শুনানি হবে না, তা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হবে সোমবার। ডিভিশন বেঞ্চে যে অধিকার আছে এ নিয়ে কেউ প্রশ্ন করছে না, কিন্তু প্রশ্ন হচ্ছে অধিকারটা প্রয়োগের যথার্থতা নিয়ে। যে এমন কি জরুরি পরিস্থিতি তৈরি হলো যে ওরাল মেনশনিং স্টে করতে হবে। ওরাল মেনশনিং স্টে হয় তাৎক্ষণিক জরুরি অর্ডারের দরকার, তা না হলে একটা বিপদ ঘটে যেতে পারে। এইরকম পরিস্থিতিতে ওরাল মেনশনিং স্টে হয়, নতুবা ওরাল মেনশনিং স্টে দেওয়াটা বাঞ্ছনীয় নয়। সুপ্রিম কোর্ট মূল মামলার যেসব পয়েন্ট আছে সেও শুনতে পারেন, বা অন্য যে সমস্ত পরিস্থিতি তৈরি হয়েছিল হয়তো তাতেও যাবেন, সেটা সম্পূর্ণ এখন আসলে পুরো ব্যাপারটাই কিন্তু এখন আর হাইকোর্টের সিসিনে নেই। পুরো ব্যাপারটাই সুপ্রিম কোর্ট বিচার করবেন। আমার মনে হয় খুবই ভালো হয়েছে। এই মামলায় বক্তব্য জানতে চেয়ে রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নোটিশ দেওয়া হয়েছে সিবিআই ও মূল মামলাকারী ইতিশা সোরেনকেও। মামলাকারী চাইলে এই মামলায় যুক্ত হতে পারেন বলে সর্বোচ্চ আদালত জানিয়েছে। তবে বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে বিচারপতি সৌমেন সেন নিজের চেম্বারে ডেকে কিছু কথা বলেছেন বলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নির্দেশনামায় যে বিস্ফোরক অভিযোগ করেছেন তা নিয়ে এদিন কোনো মন্তব্য করেনি সর্বোচ্চ আদালত। প্রশাসনিক পর্যায়ে দুর্নীতি হয়েছে, সেই প্রশাসনিক পর্যায়ে দুর্নীতিটি কতটা উন্মোচিত হবে সেই উন্মোচনের ক্ষেত্রে
কতটা জুডিশিয়াল কগনিজেন্স নেওয়া হবে, বিষয়টাকে আমি এইভাবে দেখছি। তাহলে রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলায় সিবিআই তদন্ত হবে কি? কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ না বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ, কার রায় সঠিক? সেই সঙ্গে অন্য বিষয়গুলি নিয়ে কি বলবে সুপ্রিম কোর্ট? সোমবারের দিকে তাকিয়ে সবাই। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। একদমই সোমবার সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়, সওয়াল জবাব কি হয়, অবশ্যই গোটা দেশের নজর রয়েছে সেদিকে। আমি আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের কাছে আসবো। সব্যসাচীটা গতকালই আমরা আলোচনা করছিলাম, আজকে ছুটির দিন, শনিবার সকাল 10:30টায় একেবারে শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতিকে নিয়ে বেঞ্চ গঠন হলো এবং কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের উপর সমস্ত বিচার প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এবং এখানে যে বিষয়টা নিশ্চয়ই আপনি বলবেন, যেখানে তুষার মেহতা সলিসিটর জেনারেল রাজ্যের আবেদনের পদ্ধতি নিয়ে সওয়াল করলেন। ঠিকই, যেটা একটু আগে আমরা শুনছিলাম যে প্রশ্ন অনেকগুলো। একটি মামলায় সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিচ্ছেন দুর্নীতি উন্মোচন করবার জন্য সিবিআই তদন্তের। 2, সেই দিনই মৌখিক আবেদনের ভিত্তিতে সেই মামলায় একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হচ্ছে ওই রায়ের উপর। 3, ডিভিশন বেঞ্চের এই নির্দেশ পরবর্তীকালে সিঙ্গেল বেঞ্চ মানলেন না, অবৈধ লিখলেন। 4, অবৈধ লেখার সঙ্গে সঙ্গে সিঙ্গেল বেঞ্চের পক্ষ থেকে বেশ কিছু পর্যবেক্ষণ সেখানে দেওয়া হলো এবং দেখবেন যে 25 তারিখে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের যে রায়টি আছে, অর্ডারটি আছে, তার 2টো পার্ট আছে, পার্ট 1, পার্ট 2। পার্ট 1-এর মধ্যে বেশ কিছু কথা লিখলেন, যেখানে ডিভিশন বেঞ্চের সিনিয়র জাজ সম্পর্কে বেশ কিছু অভিযোগের কথা এলো, পাবলিক ডোমেইনে জনগণের সামনে এলো। অভিযোগের মধ্যে একটি নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পলিটিক্যাল ক্যারিয়ারের কথা, এবং আরেকজনের নাম, আরেকজন বিচারপতি যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা এই মুহূর্তে বিশেষভাবে নিযুক্ত একটি বেঞ্চে তিনি শুনছেন, তার নাম। ফলে কোয়েশ্চেনটা লার্জার একটা শেপ ধারণ করছে, আকার ধারণ করছে, বৃহত্তর আকার ধারণ করছে। একদিকে দুর্নীতি, একদিকে বিচার ব্যবস্থা, একদিকে বিচার ব্যবস্থার যে ইন্টিগ্রিটি, ইন্ডিপেন্ডেন্সের প্রশ্ন, অন্যদিকে দুর্নীতির যে প্রকৃত স্বরূপ তাকে উন্মোচনের প্রশ্ন। এই জায়গায় কি করতে হবে, যেটা আজকে দেখবেন সলিসিটর জেনারেল তিনি যখন আর্গুমেন্ট করছিলেন আজকে কোর্টে দাঁড়িয়ে, তিনি একটি মামলার রেফারেন্স দিয়েছেন। আমি সেই মামলাটির দিকে নজর দিচ্ছিলাম এবং দেখছিলাম যে প্রিন্সিপালটার কথা বলা আছে, কোন ক্ষেত্রে এই যে বলছেন না যে 2-1টি ক্ষেত্রে ব্যতিক্রম আছে, মানে কারুর বাড়ি ভাঙছে যেটা আর কোনোভাবে রেস্টোর করা যাবে না, জীবন চলে যাচ্ছে। আমাদের সুপ্রিম কোর্টে উদাহরণ আছে, উদাহরণ হচ্ছে ইয়াকুব মেমনের ফাঁসির সময় রাত্রিবেলা বেঞ্চ বসে সেখানে শুনানি করা হচ্ছে। এখানে গ্রেভ আর্জেন্সি, যেটা একমাত্র ডিটারমাইনিং ফ্যাক্টর, গ্রেভ আর্জেন্সি কি ছিল, এত তড়িঘড়ি নির্দেশ দেবার কি প্রয়োজনীয়তা ছিল? এবার যে ভাবে এটা দেওয়া হলো পদ্ধতিগত মৌখিক একটি আবেদনের ভিত্তিতে, সেটা সঠিক কিনা সেটা নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্টকেই বিচার করতে হবে। এবং এই বিচারের সঙ্গে সঙ্গে যেটা জনগণের সামনে এই মুহূর্তে বড় প্রশ্ন হিসেবে দেখা দিচ্ছে, যে বিচার ব্যবস্থা তো দিনের শেষে এটা জনগণের ব্যবস্থা, জনগণ আছেন বলে বিচার ব্যবস্থাটার প্রয়োজন আছে। একদম, এবং সেই জায়গাটা থেকে আমাদের প্রত্যেকের আশাই তো কোর্টের ওপর, কারণ মানুষের শেষ ভরসা তো আদালতের ওপর, বিচার ব্যবস্থার উপর। আমি এখানেই প্রদীপ্তর কাছে আসতে চাইবো। প্রদীপ্ত, অনেক আইনজীবী, মানে আইনজীবীদের অনেকেই এই কথা বলেছেন এবং আজকে সলিসিটর জেনারেল তুষার মেহতাও এই একই প্রশ্ন করলেন। মানে আমি বলছি, একটু এত তাড়াহুড়োর প্রয়োজন কি ছিল? একটু কি অপেক্ষা করা যেত না? এত তড়িঘড়ি মৌখিক নির্দেশ নিয়ে কোনো রকম কোনো তথ্য ছাড়াই কেন যেতে হলো ডিভিশন বেঞ্চে? না, আজকে এই যে চর্চা হচ্ছে না, এই চর্চার পরে আমি তোমাদেরকে বিশেষভাবে থ্যাংক ইউ দিতে চাইছি,
তার মূল কারণটা হচ্ছে এ যাবৎকাল আমরা যখন বিচার ব্যবস্থার কিছু প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেছিলাম তখন আমাদেরকে এটা শুনতে হয়েছিল বিভিন্ন মাধ্যম থেকে যে এত বড় সাহস বিচার ব্যবস্থা নিয়ে বিচারক নিয়ে প্রশ্ন তোলা যাচ্ছে, এটা কি করে সম্ভব, এটা তৃণমূলের পক্ষেই সম্ভব। আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল আর এক বিচারপতি যে বিষয় নির্দেশ দিচ্ছেন সেখানে প্রশ্ন তুলতে পারছেন। আমি আবার বলছি, আগেও একবার বলেছিলাম, কথাটা অনেক বিতর্ক হয়েছিল, আবার বলছি, কারুর মৌখিক কোনো অভিযোগের মাধ্যমে যদি তড়িঘড়ি সিদ্ধান্ত দেওয়া হয়ে থাকে, সেটা যদি ভুল হয়ে থাকে, তাহলে প্রমাণ ছাড়া কোনো মুখের কথায় কেন কোনো অর্ডারের ক্ষেত্রে এমন লেখা হলো যে কোনো বিচারপতিকে কোনো বিচারপতি ঘরে ডেকে কিন্তু সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রশ্ন তুলেছেন, সওয়াল করেছেন। আমি তুষার মেহতা নিয়ে কথা বলছি না, আমি বলছি এখানকার রাজনৈতিক ব্যবস্থা না, প্রমাণ তো তাকে দিতে হবে, তুমি শিওর? বলছি প্রমাণ তো দিতে হবে। হাউ কুড ইউ বি শিওর যে আগের ক্ষেত্রে প্রমাণ ছাড়া ছিল, আগের ক্ষেত্রে দাদা আমি তোমার সময় ডিস্টার্ব করিনি, আমি আশা করব তুমি একটু লিখে রাখবে, এটা আলোচনা তুমি লিখে রাখবে। আমার প্রশ্ন এসেছে, আমিও জনগণ, আমিও ট্রেনে বাসে চড়ি, বলে আমারও মনের মধ্যে প্রশ্ন আছে, তুমি আমাকে ডাইরেকশন দিতে পারো না আমি কি করতে পারি কি করতে পারি। আমি আবারও বলছি, আবারও করব, যে প্রমাণ ছাড়া যদি অভিযোগ লিপিবদ্ধকরণ সম্ভব হয় এবং সেখানে কোন জাস্টিসকে আরেক জাস্টিস মেলাইন করতে পারেন, তাহলে বিচার ব্যবস্থার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক, যেটা আমরা দীর্ঘদিন ধরে তুলে আসছি। আমাদের মূল প্রশ্নটা কোথায়? মূল প্রশ্ন না, একটা কথা বলি, আমি এত লিগ্যাল ইয়ের ভেতরে না ঢুকে বাইরে থেকে কতগুলো কথা বলছি। প্রথম কথা, বিচার পদ্ধতি নিয়ে ডেফিনেটলি প্রশ্ন তোলা যায়, কিন্তু পদ্ধতি সমালোচনা কুৎসিতভাবে করা যায় না, এইটুকু আমি বুঝি। পাশে একজন লয়ার আছেন, উনি আমি ভুল বললে তিনি আমাকে সংশোধন করে দেবেন। আমি বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলতে পারি, এমনকি কোনো বিচারপতির কোনো রায় পছন্দ না হলে আমি উচ্চ আদালতে যেতে পারি, সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে। কিন্তু এই পশ্চিমবঙ্গের শাসক দলের পক্ষ থেকে বিচারপতিদের বিরুদ্ধে যে ভয়াবহ কুৎসিত শব্দ প্রয়োগ করা হচ্ছে, আমি একদম কোড আনকোড বলছি, ভয়াবহভাবে কুৎসিত। এই এবিপি আনন্দ স্টুডিওতে সম্ভবত গতকালই একজন যা করেছে, আমি জানি না এরপর বিচারপতিরা এটা সহ্য করছেন কি করে। কেন এই সমস্ত লোকগুলোকে তারা টেনে নিয়ে যাচ্ছে না আদালতে, যে তোমার কথা বলা একটা সীমা আছে, যে তুমি একটা দলের নেতা হয়ে গেছো, তুমি মাথা কিনে নাওনি, এইটা করার দরকার আছে বলে মনে করি। কেন করছে না, একজন আইনজীবী আছেন, উনি বলতে পারবেন, আমি সেটা বলতে পারবো না। আমার কথা হচ্ছে, একজন বিচারপতি আর একজন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তিনিই বলেছেন যে তাকে 2 বছর আগে বদলি করার ছিল, কেন বদলি হননি। এই প্রশ্নগুলো তো করতে পারি। আমি সেই বিচারপতির ইন্টিগ্রিটি নিয়ে কোনো প্রশ্ন তুলবো না, কিচ্ছু বলবো না, শুধু বলবো ডেফিনেটলি যদি তার বদলি হওয়ার দরকার ছিল কেন হয়নি। আরেকটা অভিযোগ, যে যদি সত্যি তিনি বলে থাকেন যে একজন খুব সম্ভাব্য বড় একজন রাজনৈতিক নেতা, তিনি অনেক বড় হয়ে যেতে পারেন, তার বিরুদ্ধে কিছু বলা টলা যাবে না, লাইভ স্ট্রিমিং বন্ধ করুন, একজন বিচারপতিকে এটা বলতে পারেন? লাস্ট কথা যেটা বলছি, যে অনেক হয়েছে, এবার কিন্তু পার্লামেন্টকে হস্তক্ষেপ করতেই হবে। আমি একজন জনগণের মানুষ হয়ে বলছি, কোনো বিচারপতি, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতি কোথাও ভুল করলে সেই রেকটিফিকেশনের দায় কিন্তু পার্লামেন্টের। পার্লামেন্ট কি কি করতে পারে আপনি যদি জানতে চান আমি বলতে পারি। এবারে পার্লামেন্টের হস্তক্ষেপ করার প্রয়োজন হয়েছে, কারণ আমার মনে হয় দেখুন, আমাদের আইন আদালতের উপর পূর্ণ ভরসা আছে, পূর্ণ বিশ্বাস আছে এবং আস্থা আছে। কারুর কোনো নির্দেশে আপত্তি থাকলে অবশ্যই নিম্ন আদালত, উচ্চ, একদম সর্বোচ্চ আদালত অবধি যেতে পারে, কিন্তু কোনোভাবেই বিচারপতিকে এবং বিচার ব্যবস্থাকে আঘাত নয় বা আক্রমণ নয়। কারণ আবারও বলছি, আমাদের পূর্ণ আস্থা আছে, পূর্ণ বিশ্বাস আছে বিচার ব্যবস্থার উপর। রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের সমস্ত বিচার প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ। আমি এক্ষেত্রে বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, অনেকে আইনজীবীদের অনেকেই প্রশ্ন তুলছেন যে এমন কি পরিস্থিতি তৈরি হলো যে ওরাল মেনশনিং এর প্রয়োজন হলো, কিন্তু প্রশ্নটা এখানে বিশ্বনাথদা, এই যে ভর্তির ক্ষেত্রে অনিয়ম বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি, মেডিকেল কলেজও বাদ গেল না, তার ভবিষ্যৎ কি? এই যে বারবার দুর্নীতির অভিযোগ উঠছে। দেখো, আজকে অনেক কিছুর মধ্যে একটা ইতিবাচক দিক এসছে, বা বিচারকের যে ডিভিশন বেঞ্চ, সেটা হলো যে মূল আবেদনকারীকে কিন্তু এই মূল আবেদনকারী যিনি দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, যে শংসাপত্র জালিয়াতি করে একাধিক প্রার্থীকে নিয়োগ করা হয়েছে, অর্থাৎ অ্যাডমিশন দেওয়া হয়েছে, অর্থাৎ মেডিকেলের দুর্নীতির ইস্যুটা কিন্তু নতুন করে পর্যালোচনা করার সুযোগ আরো বড় করে আসলো, বৃহত্তম পরিসরে আসলো, কারণ মূল আবেদনকারীকে কিন্তু এই মামলার সাথে যুক্ত করা হয়েছে। অর্থাৎ
সাংবিধানিক বেঞ্চ কিন্তু পরিষ্কার বলেছে আবেদনকারীরও বক্তব্য তারা শুনবেন, ফলে এটা একটা বড় ক্ষেত্র আমি মনে করি। কিন্তু একই সাথে এটা পাপিয়া বলা দরকার যে প্রদীপ্ত বা বিমলদা যে প্রশ্নটা তুলেছে, আমি আরো পরিষ্কার করে বলতে চাই যে বিচারপতি গঙ্গোপাধ্যায় তার রায়ে পরিষ্কার করে একজন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ এনেছেন। কি অভিযোগ এনেছেন? যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে প্রভাবিত করার কথা ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে ইত্যাদি। আমার প্রশ্নটা হচ্ছে, হয় বিচারপতি গঙ্গোপাধ্যায় সত্যি বলছেন, অথবা যে বিচারপতির বিরুদ্ধে তিনি অঙ্গুলহীন করেছেন, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তিনি যে কোনো দুজনের মধ্যে একজন সত্য বলছেন, একজন ভুল বলছেন বা মিথ্যে বলছেন বা যাই বলো না কেন। ফলে প্রদীপ্তর সাথে আমি 100% একমত যে সরাসরি কিন্তু ইমপিচমেন্ট পদ্ধতিতে বিচার কিন্তু মানুষ চাইবে। অর্থাৎ যদি কেউ ভুল করে থাকে, কেউ একজন তো ভুল করেছে, হয় বিচারপতি গঙ্গোপাধ্যায় ভুল করেছেন, আর নাহলে বিচারপতি সেনের বিরুদ্ধে যে অভিযোগটা এসছে তার মধ্যে সত্যতা আছে। যে তার মানে কোনো একজন যদি ভুল করে থাকেন, আমি মনে করি যে কনস্টিটিউশনাল প্রভিশন হলো, বিমলদার সাথে একমত, যে পার্লামেন্টে ইমপিচমেন্ট করে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। পার্লামেন্ট কি সত্যি আজই ব্যবস্থা নিতে, নাকি কম্প্রোমাইজ আমরা দেখব? যদি কম্প্রোমাইজ আমরা দেখি, তাহলে আমি মনে করব যে বিচার ব্যবস্থা সংশোধন হবে না। তুমি আপাতত জোড়াতালি দিয়ে চালাতে পারো, কিন্তু তাতে কিন্তু বিচার ব্যবস্থার থেকে সংশোধন হবে না। যদি বিচারপতি গাঙ্গুলি ঠিক না করে থাকে, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ইমপিচমেন্ট আনাও। অবশ্যই সোমবার ফের শুনানি হবে, সর্বোচ্চ আদালত কি নির্দেশ দেয় অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে। কনিনিকাতি, হ্যাঁ, সেটার নির্দেশ যা কি দেবেন তার দিকে তো নজর অবশ্যই রাখতে হবে। তার কারণ দেখুন, সাধারণ মানুষ হিসাবে বা রাজ্যের একজন নাগরিক হিসাবে সর্বক্ষেত্রে এটা আমাদের অত্যন্ত প্রশ্নের মধ্যে আমরা পড়ছি। আমাদের নিজেদের মনের মধ্যে হচ্ছে যে আমাদের সবচেয়ে একেবারে লাস্ট রিসর্ট যদি বলেন আমাদের ক্ষেত্রে কি, যে ন্যায়ালয়। সেক্ষেত্রে আমরা বারবার এই কথাটা বলছি যে আজকে ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে, ভারতে বলুন রাজ্যে বলুন, বিভিন্ন ক্ষেত্রে এত রাজনৈতিক দলের বিভিন্ন হস্তক্ষেপ হচ্ছে এবং সেইটা এমনকি এইখানে পর্যন্ত চলে আসছে। যে ধরনের অভিযোগ আমরা শুনলাম, যে ধরনের কথা আমরা শুনলাম, সেটা তো মারাত্মক। তাহলে এইভাবে যদি ন্যায়ালয় তার দ্বারা প্রভাবিত হবে কিনা, এই প্রশ্নটা তো আজকে চলে আসছে। ফলে স্বাভাবিকভাবে এই দিকে তো নজর থাকবেই এবং নিশ্চিত করে এত বড় যদি অভিযোগ হয় তাহলে অবশ্য কিন্তু যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই পদক্ষেপ নেওয়া উচিত। সেটা যাই হোক না কেন, যে ক্ষেত্রেই হোক না কেন, সেটার দিকে নজর নিশ্চিত করে থাকবে। এবং একইভাবে ন্যায়ালয়ের দিক থেকে আঙুলের তোলার প্রসঙ্গে যদি আসে, তাহলে বারংবার যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম যে কোনো প্রকারণে নিয়ে আসার চেষ্টা, যে কোনো প্রকারণে নিয়ে আসার চেষ্টা এবং তাকে ডেকে নিয়ে যাওয়া শুধু নাম করার জন্য, তাহলে এক্ষেত্রে নিশ্চয়ই সেন মহাশয়কে ডাকা হবে, সঙ্গে যিনি যাকে বলা হয়েছিল গোপন চেম্বারে ডেকে সেই ম্যাডামকেও ডাকা হবে। সেটা তো নিশ্চয়ই বিচার ব্যবস্থা ঠিক করবে। এই যে কথাটা আসছে, এই বিষয়টা কারুর কাছে কাঙ্ক্ষিত নয়। বিচার ব্যবস্থা আজকে একটা অসম্ভব ভয়ঙ্কর প্রশ্নচিহ্নের সামনে দাঁড়াচ্ছে। আমাদের প্রত্যেকের উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে এটাকে রেস্টোর করার পরিবেশ তৈরি করা। আর যারা বিচার ব্যবস্থাকে নিয়ে ছেলেখেলা করেছেন, বিচার ব্যবস্থাকে নিয়ে ছেলেখেলা করার অর্থ বিচারপতিদেরকে প্রভাবিত করার চেষ্টা। যদি এই অভিযোগ সত্য হয়, তাহলে তাকেও কিন্তু চূড়ান্ত সাজার জন্য তৈরি থাকতে হবে। একদমই সহজভাবে অনেকেই বলতে শোনা যায়, কেউ নেই যার তার কোর্ট আছে। তাই বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বিশ্বাস অত্যন্ত গভীর। সুপ্রিম কোর্ট আগামী সোমবার কি নির্দেশ দেন অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে।